আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কে রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নাম শুনলে এই মুহূর্তে অনেকের মধ্যে টেনশন তৈরি হয়। গসিপ আছে, গুজব আছে, সত্যতা আছে, মিথ্যা আছে, সবকিছু মিলিয়ে শেখ হাসিনা কোথায়? অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সচিবালয়ের ভিতরে প্রায় 50% আমলা এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে হোক একটা করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়। সেটা যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে। এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল। ভারতের উদ্যোগে শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাকবে ঢাকার ভিডিওতে সংশ্লিষ্ট থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আওয়ামী লীগ ভারত আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন ভারতের উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী। সুপ্রিয় দর্শক, আরো নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আর কথা বলাবো না, চলে যাবো সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যা আমাদের এখনো চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কে রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিউ টাউনের এক আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা ইতিমধ্যে দুদেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। ভাষা ও পরিচয় ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে মমতা বলেন, ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমি তো কিছু বলিনি। ভারত সরকারি অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছেন, পার্শ্ববর্তী দেশে সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে, এটাও রাজনৈতিক কারণ। এই বক্তব্যের মাধ্যমে মমতা স্পষ্ট করে ইঙ্গিত করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আওয়ামী লীগের পতনের পেছনে ভারত একটি নিরাপদ আশ্রয়স্থল করে তুলেছে। পশ্চিমবঙ্গকে মমতা কটাক্ষ করে বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে, এটা কেমন কথা? তার মতে ভাষার টান কিংবা উচ্চারণের ভিন্নতা থাকতেই পারে। ওপার বাংলায় যারা ছিলেন তাদের টান আলাদা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তাদের বিদেশি তকমা দেওয়া চলতে পারে না। বাংলা ভাষায় কথা বললে আপনার কাছে বেছে বেছে বলেছেন চুনকে চুনকে কে হিন্দু কে মুসলমান। তিনি বিজেপির একজন নেতা বলেছেন এখানে নাকি 17 লাখ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞাসা করছি তাদের নাম নাকি ভোটার লিস্টে বাদ দিতে হবে। মমতা স্পষ্ট করে জানান, রোহিঙ্গা আর বাংলাভাষীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তিনি বলেন, রোহিঙ্গারা দেখতে বাঙালিদের মতো নয়, তাদের ভাষাও বাংলা নয়, তারা বাংলা বলবে এমন ভাবার কোনো কারণ নেই। এমনকি তিনি জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে বলেন, ভারতে থাকা রোহিঙ্গাদের সংখ্যা 2000-এর মতো, তাদের অনেককে জম্মু কাশ্মীরের ক্যাম্পে রাখা হয়েছে। মমতা বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে নোটিফিকেশন জারি করা হয়েছে, যদি কেউ বাংলায় কথা বলে তবে তাকে রিপোর্ট করতে হবে। তিনি প্রশ্ন তুলেন, বাংলা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই কি সে বাংলাদেশি? এরপর পরে তিনি বাংলা ভাষার গুরুত্ব স্মরণ করিয়ে দেন। বাংলা এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের 5ম বৃহত্তম ভাষা। এই ভাষার অপমান আমরা মানব না। মমতা এদিন আরও জানান, যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা নাগরিক। কাস্ট, ধর্ম বা রাজ্য দেখে তাদের অধিকার ছোট করে ফেলা যাবে না। ওরা তো ভোট দিয়েছে, তাহলে তো ইন্ডিয়ান সিটিজেন। তিনি স্পষ্ট করে বলেন, নাম কাটার নামে বাংলা ভাষীদের হেনস্থা মেনে নেবেন না। ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না। এই ভাষণ শুধু একটি আবাসন প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা হয়ে উঠেছিল এক রাজনৈতিক বার্তা। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশি রাজনীতির প্রতিধ্বনি ভাষার মর্যাদা, নাগরিকত্ব নিয়ে জাতীয় বিতর্ক এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব এক বাঙালি নেত্রীর শক্ত প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে রাজনৈতিক প্রতিক্রিয়া যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও আলোর। ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, আলোচনা করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।
এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল। ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির্বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন, ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন। আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মুঠোফোনে পুতিনের সাথে কথা বলেছেন 17 মিনিট। সেখানে কি কথা হয়েছে, কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না। যতটুকু জানা যাচ্ছে, শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন, এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে, যে প্রেক্ষাপট বিরাজ করছে, জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন, শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, এবং পুতিন শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন। পরিস্থিতি এই মুহূর্তে জটিল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী, এবং যাকে আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়, যাকে পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই, ভয় পায় না, সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা 17 মিনিট কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে, আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য 3 পরাশক্তি একত্রিত হয়েছে, ভারত, চীন, রাশিয়া। তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে, আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে। ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল, কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে, আমেরিকাকে কোণঠাসা করতে, আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে। তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলো পরে ভাবা যাবে, এখন আমেরিকাকে ঠেকাতে হবে, আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন। এই মুহূর্তে 3 পরাশক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছেন, মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন। তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুতিনের সাথে ফোন আলাপ, বিষয়টি কিন্তু একেবারে খামখেয়ালি না, এটি অনেক বড় একটা বিষয়। পুতিনের সাথে ফোন আলাপ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। রাশিয়া পরীক্ষিত বাংলাদেশের বন্ধু, রাশিয়া সর্বদাই বাংলাদেশের পাশে থাকে, তবে জিও পলিটিক্স এর কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন, শেখ হাসিনার সাথে পুতিনের ফোন আলাপের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে। ভারত সরকারের সম্মতিক্রমে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন, যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন। এই তথ্যগুলো কোট আনকোট বলছি, এই তথ্যগুলো প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তরুণ ঘোষ। তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়লগে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে 17 মিনিট ফোন আলাপ হয়েছে। তবে বিষয়টি গুজবও হতে পারে, মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। তবে এই বিষয়ে অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে, অচিরে আমরা জানতে পারবো তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কিনা। আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমি নিজেও কিন্তু আওয়ামী লীগকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে, এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত। দেখুন, ভারতের সঙ্গে তো ইউনুসের সম্পর্ক আগের থেকে ওই খারাপ। ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কি কি করতেছে, সম্পর্ক উন্নয়ন করতেছে। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্লাস আসবেন বাংলাদেশে, বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে, পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশ জেনারেলরা একসঙ্গে মিলতেছে, এসব বিভিন্ন কাহিনী তো আছে। কিন্তু সবচেয়ে বড় যে 2টা সমস্যা ভারতের জন্য, একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েক গুণ বেশি দামে কিনেছে, সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল। কারণ ভারত বলেছিল যে তোমরা এই বিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতেছো কিনা, এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনুস সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয়, যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে কিনা। তো এই গেল একটা। এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে। এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে, তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য, এটা অনেক এক্সপেন্সিভ। সুতরাং ইউনুস সরকার ঠিক করলো যে তারা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার যে লজিস্টিক সাপোর্টটা, এটা তারা চীনের কাছ থেকে, এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তিও হয়ে গিয়েছে ইউনুস সরকারের। এই কারণে ভারত বিশাল রাজ্যে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাতর জিনিস যেটা দিয়ে অস্ত্র বানানো যায়, সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো, যারা কিনা ভারতের শত্রু। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি ঘটতেছে, মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে, যেটা ভারতের ভাষায় উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী। এই জন্য ভারত চিন্তিত। এই কারণে এখন ভারত চায় যে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। ক্ষমতায় আসুক আর না আসুক, অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে, সুযোগ দিতে হবে। এই কারণে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে। অলরেডি বিএনপির বহু নেতা ভারতের এই ফাঁদে পাও দিয়েছে এবং তাদের সাম্প্রতিক কথাবার্তা আপনারা দেখবেন ঠিক আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। সেই মুক্তিযুদ্ধ, সেই চেতনা, সেই বয়ান, সেই সব কিছু প্রচুর লোক আপনি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো। মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা দেশে 12টা বাজে গেছে, ইউনূস 24টা বাজাইছে। কিভাবে বাজাইছে বলেন তো? ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে, এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে। যেভাবেই হোক সামনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুক আর না আসুক, অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে। এবং শুধু এতেই থেমে নাই, শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠকের অনুমতি দিয়েছে, শেখ হাসিনাকে কলকাতায় অফিস নেওয়ার অনুমতি দিয়েছে, নানা বৈঠক হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে, টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় 50% আমলা, আরো বেশি হবে, এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপনে কাজ করতেছে। অনেকগুলো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এরকম বহু গ্রুপ আছে, যেসব গ্রুপগুলোতে অনবরত এইসব আমলারা সক্রিয়, সেনাবাহিনীর এসব অফিসার সক্রিয়। তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা করে, একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়। সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে, কিন্তু আগস্টে না পারলেও অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই প্রতি বিপ্লব বা এই ঘটিয়ে যেভাবেই হোক ইউনূস সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে, অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর। আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা বছর শেষ হয়ে গেল, এখনো সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারলো না। আজকে প্রায় 50 থেকে 60% আমলা, এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনার দোসর। আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি বিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন। এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয় কর্মরত বর্তমান সচিবরাই যুক্ত তা না, বর্তমান সচিব সহ রিটায়ার করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান। কারণ ইউনূস সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন, স্বজনপ্রীতি করতেন, লুটপাট করতেন, এগুলো তারা করতে পারতেছেন না। এই জন্য তাদের হাসিনাকেই আবার ফিরিয়ে আনতে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে এরই মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে 3টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে কমপক্ষে 4টি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে। এর অংশ হিসেবে 8 আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের 2টি সংস্থার কাছে আবেদন করেছে। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে। সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি। সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায়। আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য